সুপ্রিয় শিক্ষার্থী আমার, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। ঢাকা কলেজের আমরা সকল শিক্ষকেরা তোমাদের লেখাপড়া সহজতর করার জন্য আমরা প্রতিনিয়ত অনলাইন ক্লাস নিয়ে যাচ্ছি। আমরা আশা করি যে তোমরা এই অনলাইন ক্লাসগুলো প্রতিনিয়ত করছো এবং তোমরা তোমাদের লেখাপড়া অব্যাহত রেখেছো। তো শিক্ষার্থী, তাহলে চলো আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসে চলে যাই। আমরা অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি পরিচালনা করছি আমি শ্রাবণীধর, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ চ্যাপ্টার নন ভার্বাল কমিউনিকেশনের উপর ক্লাস নেব। আজকে তোমাদের সাথে আমার পঞ্চম ক্লাস। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা আজকে কি শিখবো দেখে নিই। আজকে আমরা মিনিং অফ ভিজুয়াল কমিউনিকেশন সম্পর্কে জানবো। ২ নম্বর মিডিয়া অফ ভিজুয়াল কমিউনিকেশন সম্পর্কে জানবো এবং কনসিডারেবল ফ্যাক্টরস অর গাইডলাইন অফ এ ভিজুয়াল প্রেজেন্টেশন এটি সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। তাহলে চলো প্রিয় শিক্ষার্থী আমরা জেনে নিই হোয়াট ইজ ভিজুয়াল কমিউনিকেশন। When communication occurs by means of any visual aid, it is known as visual communication. Thus, communication that occurs through facial expression, personal appearance, gesture, posture, printed picture, sign, signal, symbol, map, poster, slide, chart, diagram, graph, etc. is called visual communication. তো শিক্ষার্থী, তাহলে ভিজুয়াল কমিউনিকেশন অর্থ কি? অর্থ হচ্ছে দৃশ্যমান যোগাযোগ। যে যোগাযোগটি আমরা চোখে দেখতে পাই, ঠিক আছে, সেটিকেই বলা হচ্ছে দৃশ্যমান যোগাযোগ। এবং এই যোগাযোগের ক্ষেত্রে কিন্তু কিছু ভিজুয়াল এইড ব্যবহার করে যোগাযোগটি করা হয়। সেই ভিজুয়াল এইড গুলো কি কি? যেমন ধরো পোস্টার, পোস্টার একটা ভিজুয়াল কমিউনিকেশন এইড, ঠিক আছে। এরপরে দেখো ম্যাপ, হ্যাঁ, ম্যাপের মাধ্যমে কিন্তু কিছু দেখানো হয়, উপস্থাপন করা হয় না, সেই ম্যাপটাও কিন্তু ভিজুয়াল কমিউনিকেশনের আরেকটি এইড। এরপরে দেখো স্লাইড, চার্ট, হ্যাঁ, ডায়াগ্রাম, সিম্বল, সিগন্যাল, ঠিক আছে, সাইন, প্রিন্টেড পিকচার। এই প্রিন্টেড পিকচারের মাধ্যমেও কিন্তু ভিজুয়াল কমিউনিকেশন করা হয়। এছাড়া যে ফেসিয়াল এক্সপ্রেশন, হ্যাঁ, পার্সোনাল অ্যাপিয়ারেন্স, গেস্টার, পোস্টার, এগুলো কিন্তু ভিজুয়াল কমিউনিকেশনেরই অংশ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু গত ক্লাসে নন ভার্বাল কমিউনিকেশন সম্পর্কে জেনেছি, তাই না? সেই নন ভার্বাল কমিউনিকেশনের একটা অংশ, অর্থাৎ ভিজুয়াল কমিউনিকেশন ইজ অ্যানাদার টাইপ অফ নন ভার্বাল কমিউনিকেশন। তো এই ভিজুয়াল কমিউনিকেশনের মাধ্যমে আমরা শুধুমাত্র দেখে থাকি, তা দৃশ্যমান হয়ে থাকে, কিন্তু আমরা কিন্তু এক্ষেত্রে শুনতে পাই না। যদি আমরা শুনতে পাই সেটি কিন্তু আর ভিজুয়াল কমিউনিকেশন হবে না, সেটি হয়ে যাবে কি অডিও কমিউনিকেশন। আবার অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে শুনতেও পাচ্ছি আবার কি দেখতেও পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু তার নাম হয়ে যাবে কি অডিও ভিজুয়াল কমিউনিকেশন, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, through visual communication people can easily exchange information among themselves without writing any word or making any sound. তাহলে বুঝতে পেরেছো যে ভিজুয়াল কমিউনিকেশনের মাধ্যমে কি মানুষ একে অপরের সাথে যোগাযোগ করে থাকে, কোনো রিটেন কোনো ওয়ার্ড ব্যতীত, আবার কোনো সাউন্ড ব্যতীত, ঠিক আছে, এই যোগাযোগটি করে থাকে। এবং এই যোগাযোগটি কখন বেশি ইফেক্টিভ হয়ে থাকে জানো? When the receivers are illiterate or incapable to see the written message or to hear and understand the meaning of oral communication, visual mode of communication is effective there. অর্থাৎ যখন রিসিভার কি হবে, ইলিটারেট বা অশিক্ষিত হয়ে থাকে, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে রিটেন মেসেজটা সে পড়তে অক্ষম। আবার দেখা যাচ্ছে যে অনেকে অডিও বা যে ওরাল কমিউনিকেশন, আমরা মৌখিক যে যোগাযোগটা করে থাকি, সেই যোগাযোগটাও তারা শুনতে পায় না, অর্থাৎ কানে শুনতে পায় না অনেকে, তাই না? তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভিজুয়াল কমিউনিকেশনটা ইফেক্টিভ, হ্যাঁ, এটি বলা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকেই আমাকে মেসেঞ্জারে জানিয়ে থাকো তোমাদের ক্লাস সম্পর্কে। তো অনেকেই তোমরা আবার ক্লাসের নিচে আম তোমরা পিকচার দিয়ে দাও। তোমরা যে পড়াশোনা করছো, নোট করছো, তার ছবি দিয়ে দাও। আমি খুব খুশি তোমাদের এই পড়াশোনাতে যে তোমরা এই পড়াশোনার নোটগুলো করে আমার ক্লাসের নিচে ছবি দিয়ে দিয়ে দাও।
তো আজকের ক্লাসটি তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছো এবং নোট করছো এবং ক্লাস শেষ করে কিন্তু তোমরা ক্লাসের নিচে সেই ছবিগুলো দিয়ে দিতে পারো। আমি দেখব যে আমার সাথে তোমরা কে, কে আছো। আর অনেকে আবার বলো যে তোমাদের ক্লাস করতে একটু সমস্যা হচ্ছে। তার কারণ অনেকেই তোমরা গ্রামের বাড়িতে অবস্থান করছো। এমবি কেনার টাকা নাই, অনেকেই বলছো। আবার গ্রামের অনেকের নেটওয়ার্কের খারাপের কথা বলছো। তো দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি এখন কলেজ খোলা থাকতো, হ্যাঁ? যে এখন যদি বলা হয় যে সামনে ২০ তারিখ থেকে কলেজ খুলবে, এরকম যদি বলা বলা হয়, তখন কিন্তু তোমরা সবাই কলেজে আসতে বাধ্য। সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি টাকা তোমাদের খরচ করতে হবে। আর এখন দেখো যে জিপি কিন্তু অনেক বেশি অফার দিয়ে থাকে। অনেক মোবাইল কোম্পানি অনেক অফার দিয়ে থাকে। যে ২১ টাকায় ১ জিবি ৭ দিন মেয়াদ, হ্যাঁ? তো তোমরা এই অফার গুলো কিন্তু নিতে পারো এবং নেটওয়ার্ক খারাপ এটি জন্য কিন্তু আমরা YouTube এ ক্লাসগুলো দিয়ে থাকি। তোমরা খুব সহজেই দেখা যাচ্ছে যে দোকানে যেয়ে যেখানে নেটওয়ার্ক ভালো সেখানে যেয়ে তোমরা ক্লাসগুলো ডাউনলোড করে পেন ড্রাইভে করে নিয়ে আসতে পারো। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে ২০ থেকে ২৫ টাকা তোমাদের খরচ হচ্ছে। অনেকগুলো ক্লাস একসাথে তোমরা ডাউনলোড করে বাসাতে এসে ক্লাসগুলো করতে থাকো। এবং দেখা যাচ্ছে আবার যখন ক্লাসগুলো শেষ হয়ে যাবে আবার তোমরা YouTube থেকে ডাউনলোড দিয়ে ক্লাসগুলো করতে পারো। এইভাবে তোমরা ইচ্ছা থাকলেই কিন্তু ক্লাসগুলো করে তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারো। ঠিক আছে? তো আমরা তোমাদের জন্য কষ্ট করে যাচ্ছি। তোমরা এতটুকু কষ্ট কি করতে পারো না? ক্লাসগুলো কি করতে পারো না? ক্লাসগুলো করো এবং খুব মানে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখো। কারণ কখন কলেজ খুলবে জানি না যদিও, কিন্তু কলেজ খুললে কিন্তু তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এজন্য তখন কিন্তু তোমরা খুব একটা বেশি সময় পাবা না। ঠিক আছে? আমি ক্লাসের মাঝখানে কথাগুলো তোমাদের বললাম, যেন তোমরা কথাগুলো শোনো, হ্যাঁ? তাহলে চলো আজকে আমরা media of visual communication গুলো দেখে নিই। Dear student, visual communication is an effective medium of non-verbal communication. The main media of visual communication are as follow. তাহলে আমরা এখন দেখব যে visual communication এর প্রধান প্রধান মিডিয়া বা টাইপস গুলো কি কি হয়ে থাকে। প্রথমেই বলা হচ্ছে কি বডি ল্যাঙ্গুয়েজ। ১ নম্বর কি বডি ল্যাঙ্গুয়েজ। তোমরা নিশ্চয়ই লিখতেছো খাতাতে, লিখো। বডি ল্যাঙ্গুয়েজে কি বলা হচ্ছে? বডি ল্যাঙ্গুয়েজ ইজ ওয়াইডলি রিকগনাইজড ফর্ম অফ ভিজুয়াল কমিউনিকেশন। বডি মুভমেন্টস ক্যান কনভে মিনিং অফ মেসেজ। বডি মুভমেন্ট ক্যান কনভে মিনিং অফ মেসেজ। Body language may take to form of unconscious movement and consciously controlled movement. প্রিয় শিক্ষার্থী, আমরা অনেক সময় unconsciously body movement করে থাকি। যেমন অনেক সময় এরকম করে থাকি, তাই না? আবার অনেক সময় কনসিয়াসলি বডি মুভমেন্ট করে থাকি। তো প্রতিটার কিন্তু আলাদা, আলাদা মিনিং আছে। ঠিক আছে? চলো তাহলে আমরা একটু দেখে নিই। ফর এক্সাম্পল একটা এক্সাম্পল এর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিই, হ্যাঁ? বলা হচ্ছে when a person is bored he may gaze around the room rather than look at the speaker or he may shift positions frequently. যখন কোনো ব্যক্তি বিরক্ত হয় স্পিকারের কথা কিন্তু তখন সে না শুনে কি করে? তখন সে মানে পায়চারি করে। রুম থেকে এদিক যায়, ওদিক যায়, এদিক তাকায়, ওদিক তাকায়। তখন বুঝতে হবে যে সে হচ্ছে বোরড এবং সে তার বিরক্ত। সে তার যে মানে শিফট পজিশন সে যেখানে বসে আছে সে একটু সরে এদিক যাচ্ছে, আবার সরে এইদিক যাচ্ছে। ঠিক আছে? তখন আমরা বুঝবো কি সে বোরড অর্থাৎ বিরক্ত। আবার বলা হচ্ছে when a person is nervous যখন কোনো ব্যক্তি নার্ভাস হয়ে থাকে he may bite his nail। এরকম করে দেখা যাচ্ছে যে তোমাদের যখন ক্লাসে আমি অনেক সময় পড়া ধরি, হুম? বা প্রেজেন্টেশন নিব বলি, সামনে এসে এই তোমরা সামনে এসে বলো বা বলি তখন কিন্তু তোমরা খুব নার্ভাস ফিল করো। কেউ এরকম করে দাঁত কামড়াও, হ্যাঁ? কেউ চুল এরকম করো যে মিস যদি আমাকে ডাকে, আবার আমি যদি ডাকি তাহলে তোমরা অনেকে এরকম করে মাথা চুলকাও, কি হবে ম্যাডাম আমাকে যদি ডাকে আমি যদি ওখানে না বলতে পারি। অর্থাৎ নার্ভাসে কিন্তু তুমি আনকনসিয়াসলি অনেক কিছু করে থাকো যেটি তোমার এই বডি ল্যাঙ্গুয়েজ দ্বারাই কিন্তু আমি বুঝতে পারি যে তোমার অবস্থানটা কি। আবার যারা মানে একদম পড়াশোনা করে এসেছো কনফিডেন্টলি তাদের মুখ দেখেও কিন্তু বোঝা যায় যে তারা কনফিডেন্ট। ঠিক আছে? তো এইজন্য বলা হচ্ছে কি দেখো those are usually made unconsciously. তো বললাম on the other hand learning forward toward the speaker to express interest is the case of conscious body movement. আবার যারা আমার ক্লাসটি খুব ভালো করে করতে চাও, হ্যাঁ? তারা কি করো? তাড়াতাড়ি করে ফার্স্ট বেঞ্চেতে চলে আসো এবং আমার আই কনট্যাক্ট করো। আমার ক্লাসের দিকে খুব সুন্দর করে তাকিয়ে থাকো। হ্যাঁ, এরকম করে তাকিয়ে থাকো এবং খুব তোমাদের চোখ দেখলে কিন্তু আমি বুঝতে পারি যে তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি করছো। মানে
বিভিন্ন প্রকার স্টুডেন্ট থাকে, আমি কিন্তু সব স্টুডেন্টের তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বুঝতে পারি যে তোমরা কি বলছো, মানে তোমরা ক্লাসটি ভালোভাবে করছো নাকি বিরক্ত হচ্ছ, নাকি ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগছে। হ্যাঁ, এটা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বোঝা যায়। তো এটার জন্য কিন্তু এটি বডি ল্যাঙ্গুয়েজটাও কিন্তু একটা ভিজুয়াল কমিউনিকেশন। ওকে, দি ফলোইং আর দি কাইন্ডস অফ বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজের কিছু প্রকারভেদ আছে। দেখো, এক নাম্বার হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশনস। ফেসিয়াল এক্সপ্রেশনস গুলো আমরা একটু দেখে নিই যে কেমন তোমরা ফেসিয়াল এক্সপ্রেশন করে থাকো। দেখো, এই যে মানুষ কিন্তু একেক সময় একেক রকম ফেসিয়াল এক্সপ্রেশন করে থাকে। সবসময় কিন্তু একরকম ফেসিয়াল এক্সপ্রেশন থাকে না তার মধ্যে, ঠিক আছে? অর্থাৎ কখনো সে অ্যাঙ্গার হলে তার ফেসিয়াল এক্সপ্রেশন একরকম হয়, জয় হলে তার ফেসিয়াল এক্সপ্রেশন একরকম হয়, সারপ্রাইজ হলে একরকম হয়, তারপরে দেখো ডিসগাস্ট, বিরক্ত, তখন একরকম হয়, স্যাডনেস হলে একরকম হয়, আবার ফেয়ার অর্থাৎ ভয় পেলে একরকম হয়। ঠিক আছে? তো এই ফেসিয়াল এক্সপ্রেশন গুলো কিন্তু ভিজুয়াল কমিউনিকেশনের একটা অংশ। এগুলো দেখলে আমরা বুঝতে পারি যে তার মনের অবস্থাটা কি, তার মুখের মাধ্যমে অনেক সময় ফুটে ওঠে, তাই না? তো facial expression, what is facial expression? Dear student, the face is an important communicator. It is commonly said that the face is the index of the mind, তাই না? It expresses the type of emotions or feelings such as joy, love, interest, sorrow, anger, annoyance, confusion, enthusiasm, fear, hatred, surprise, and uncertainty. Within the facial area, eyes are especially effective for indicating attention and interest. Smiling is also a powerful cue that transmits happiness and friendliness. Dear student, তাহলে ফেস কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা কমিউনিকেটর, তাই না? কারণ কারো ফেস দেখেই তুমি বুঝতে পারো সে খুশি আছে কিনা। সে যখন খুশি থাকে তার একরকম ফেস থাকে, সে যখন দুঃখ থাকে তার মধ্যে তখন একরকম তার ফেস থাকে, সে যখন কাউকে ঘৃণা করে, কারোর উপরে বিরক্ত হয়, তখন কিন্তু তার ফেসটা একরকম আরেক রকম থাকে। এবং এই যে আই, ফেসের মধ্যে আরেকটা বিষয় আছে কি, আই। এই আইটা দেখেও কিন্তু অনেক কিছু বোঝা যায়। বলে না যে চোখ যে মনের কথা বলে, সেইরকম আরকি। আবার স্মাইলিং দেখেও তুমি যদি দেখো যে তোমার সাথে কেউ কথা বলছে, তুমি কারো সাথে কথা বলতে যাচ্ছ, তখন সে স্মাইলিং করছে, তখন তুমি বুঝতে পারবা কি যে সে ভালো আছে এবং তোমার সাথে যোগাযোগ করতে সে সম্মত আছে। আবার তুমি কাউকে ডাকছো, কেউ বিরক্ত হয়ে তাকাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ তোমার সাথে সে যোগাযোগ করতে চাচ্ছে না। তো এইগুলো কিন্তু ভিজুয়াল কমিউনিকেশন অংশ। যা দেখেই তুমি তার মনের কথাটি বুঝতে পারো, ঠিক আছে? আরেকটা বলা হচ্ছে, thus if you smile frequently you will be perceived as more likable, friendly, warm and approachable. অর্থাৎ তুমি যদি কারো সাথে ফ্রেন্ডলি থাকো তাহলে কি তুমি হেসে তার সাথে যোগাযোগ করবে, তাই না? এটাই বোঝানো হয়েছে। এরপরে দেখা যাচ্ছে gestures. Gestures কি? What is gestures? Gestures are movement of the arms, legs, hand and head. এই আর্মস, লেগ, হ্যান্ডস এবং হেড এর মুভমেন্টটাকে আমরা বলছি কি? gestures, অঙ্গভঙ্গি যেটা আরকি। ফর এক্সাম্পল, a wave of the hand has a specific meaning, hello or goodbye। এরকম যদি করি তাহলে কি বুঝবা? আমি কোনো কথা বলছি না, ঠিক আছে? শুধু এরকম করছি। তাহলে কি বুঝবা? গুড বাই, তাই না? A forefinger and a thumb touching to form a circle have the meaning of, এটা দ্বারা কি বুঝবা? ওকে, ফ্যান্টাস্টিক, তাই না? এই যে, ওকে, এটাকে বলা হচ্ছে কি? গেস্টার্স। এটার মাধ্যমে কিন্তু আমরা অনেক যোগাযোগ করে থাকি। হয়তো দূর থেকে তুমি এরকম করছো কাউকে দেখে, সুন্দর লাগছে তাকে দেখতে। হ্যাঁ, দূর থেকে এরকম করছো। তাহলে বোঝা যাচ্ছে। আর যদি এরকম করো দূর থেকে তাহলে বোঝা যাচ্ছে সে ফ্লপ, ভালো লাগতেছে না। হ্যাঁ? আবার যদি এরকম করো, কি বলবে? হ্যালো, আবার হ্যালো, আবার দেখা যাচ্ছে এরকম করছো বাই, বাই। ঠিক আছে? এটা কিন্তু দূর থেকে তোমার শব্দ শোনা যাচ্ছে না। কিন্তু তোমার অঙ্গভঙ্গি, অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবহারের ফলেই কিন্তু আরেকজন বুঝে যাচ্ছে তুমি কি চাচ্ছ বা কি যোগাযোগ করছো। ঠিক আছে? হ্যাঁ, প্রিয় স্টুডেন্ট, তো এটা আমরা দেখিয়েছি। ওকে? তাহলে চলো আমরা একটু পার্সোনাল অ্যাপিয়ারেন্স টা একটু দেখে নিই। Appearance is also an important non-verbal communication tool. Appearance includes কি? ড্রেস, হেয়ার, জুয়েলারি, মেকআপ, বেল্ট, বাকলস and so on. তো শিক্ষার্থী, এই জিনিসগুলো কিন্তু আমি নন ভার্বাল কমিউনিকেশন এর মিডিয়াতে শিখে গেছি। এজন্য আমি খুব দ্রুত আগাচ্ছি। তোমরা গত ক্লাসটিতে যেহেতু করেছো, এই একই জিনিস কিছু, কিছু আবার আস্তে, আস্তে যেহেতু নন ভার্বাল কমিউনিকেশন এর একটি অংশ হচ্ছে কি? ভিজুয়াল কমিউনিকেশন।
তো এই জন্য দেখা যাচ্ছে কিছু কিছু বিষয় আবার আসছে, এই জন্য আমি খুব দ্রুত চলে যাচ্ছি। হ্যাঁ, তোমরা যদি আরো ভালোভাবে বুঝতে পারো তাহলে নন ভার্বাল ক্লাসটি করে ফেলতে পারো, তাহলে আরো ভালোভাবে তোমরা এই বিষয়গুলো বুঝতে পারবে। ওকে, তাহলে দেখো অ্যাপিয়ারেন্স ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট নন ভার্বাল কমিউনিকেশন টুল। অ্যাপিয়ারেন্স অর্থ কি কি বলতো? অ্যাপিয়ারেন্স এ কি কি ইনক্লুড? তার ড্রেস, হেয়ার, জুয়েলারি, মেকআপ, বেল্ট, বাকলস এন্ড সো অন। তো এই বিষয়গুলো কিন্তু অ্যাপিয়ারেন্স এর মধ্যে থেকে থাকে। এরপরে বলা হচ্ছে যে প্রিয় শিক্ষার্থী, অ্যাপিয়ারেন্স ইন্ডিকেটস দ্য ডিগ্রি অফ ইম্পর্টেন্স or interest a person conveys to an occasion. Through uniform, we can identify a student, a doctor, a lawyer, a police officer, etc. In an organization, one's dress is keenly observed to see whether it conforms to accepted standards of appearance or not. প্রিয় শিক্ষার্থী, এই যে অ্যাপিয়ারেন্স, পার্সোনাল অ্যাপিয়ারেন্স দেখেই কিন্তু আমরা বুঝতে পারি একটি মানুষ সম্পর্কে আমরা অনেকটাই ধারণা করতে পারি। যেমন তুমি যদি পুলিশের যে ড্রেসটা আছে, সেই ড্রেসটা যদি সে পরে থাকে আমরা সহজেই বুঝতে পারি সে পুলিশ পেশাতে আছে। আবার যে ডাক্তারের যে পোশাক, হ্যাঁ, ডাক্তার ইউনিফর্ম দেখে আমরা বুঝতে পারি কি ডাক্তার সে। আবার দেখা যাচ্ছে যে যে স্টুডেন্টটি স্কুলে পড়ে তার ইউনিফর্ম দেখে আমরা বুঝতে পারি সে স্কুলের ছাত্র বা ছাত্রী। তো এইরকম পার্সোনাল অ্যাপারেন্স দেখে কিন্তু আমরা কোনো মানুষ সম্পর্কে ধারণা করতে পারি। আবার দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি অনেক সাজগোজ করে, মানে অনেক মেকআপ নিয়ে, অনেক গহনা পরে সে কোথাও যাচ্ছে, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারি যে সে নিশ্চয়ই কোনো অকেশনে, হয় জন্মদিন বা বিয়ে, এরকম কোনো অকেশনে যাচ্ছে। আবার যদি কেউ কালো পোশাক বা সাদা পোশাক পরে কোনো রকম সাজগোজ না করে যায়, তাহলে আমরা বুঝতে পারি হয়তোবা সে এমন জায়গায় যাচ্ছে যেখানে সাজগোজের প্রয়োজন নাই। হয়তোবা সেটা শোক সভা হতে পারে, মিলাদ মাহফিল হতে পারে। ঠিক আছে? তো তাদের পার্সোনাল অ্যাপিয়ারেন্স দেখেই কিন্তু আমরা অনেকটাই বুঝে ফেলতে পারি। এজন্য এটাকে বলা হচ্ছে কি ভিজুয়াল কমিউনিকেশন। ওকে? As an example, workers may wear different clothes when they are on strike than they do when they are working. এখানে বলা হচ্ছে যে একটি প্রতিষ্ঠানে ওয়ার্কাররা যখন কাজ করে তাদের কিন্তু কিছু ড্রেস কোড থাকে। তাদের ড্রেস কোড তারা যদি পরে থাকে তাহলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, তারা কাজ করতে এসেছে। আবার অনেক সময় তারা স্ট্রাইক করে, তখন কিন্তু তারা সেই ড্রেস কোড নাও পরে থাকতে পারে। তখন আমরা বুঝতে পারবো যে তারা এখন কাজে নাই। ঠিক আছে? তো এরপরে আমরা যে আ আ আমরা শিখে গেলাম সি পর্যন্ত, এই পার্সোনাল অ্যাপিয়ারেন্স এই ৩ টা কিন্তু আমরা কি বডি মুভমেন্ট এর মধ্যে বা বডি ল্যাঙ্গুয়েজ এর মধ্যে আমরা দেখলাম। তাহলে ১ নাম্বার গেল। এবার ২ নাম্বার কি? স্পেস। হোয়াট ইস স্পেস? ডিয়ার স্টুডেন্ট, হোয়াট ইস স্পেস? Space and distance are significant visual tools in case of organizational communication. A spacious and well-decorated room indicates a person's position in the organization hierarchy. An external people gets a message about his importance and authority only by visiting his room. প্রিয় শিক্ষার্থী, আমরা অনেক সময় যখন কোনো ইম্পর্টেন্ট, মানে একটা অর্গানাইজেশনের কোনো বড় ব্যক্তির সাথে, যে উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা তার অফিসে যখন যাই, দেখা যাচ্ছে তার রুমে ঢুকেই কিন্তু আমরা বুঝতে পারি যে সে খুব ইম্পোর্টেন্ট একটি পজিশনে আছে। যেমন ধরো তুমি যদি এখন সচিবালয়ে যাও, ঠিক আছে? এখন আমাদের মাননীয় মন্ত্রীর রুমে তুমি ঢুকলা। তার রুমটা কেমন হবে? নিশ্চয়ই খুব সুন্দর গোছানো এবং স্পেস থাকবে তো সেখানে অনেক বেশি, তাই না? সেটা দেখলেই কিন্তু তুমি বুঝতে পারবা যে সে একটি বড় পজিশনে আছে। শুধু অতদূর যেতে হবে না। তুমি আমাদের কলেজে, ঢাকা কলেজে তুমি প্রিন্সিপাল স্যারের রুমে গেলে তুমি বুঝতে পারবা কি যেখানে যিনি থাকেন সে নিশ্চয়ই কোনো বড় পদে আছেন। ঠিক আছে? অর্থাৎ এক্সটার্নাল এক্সটার্নাল পিপল একটা মেসেজ পেয়ে যায় তার রুমে ঢুকে যে সে তার ইম্পোর্টেন্স এবং অথরিটি সম্পর্কে তার রুমটা দেখে। ঠিক আছে? এই যে এখানে একটা রুম দেওয়া হয়েছে, দেখো এই রুমটা দেখেই বুঝতে পারছে যে এখানে কিন্তু কোনো লেবার চাকরি করবে না, তাই না? বা কোনো নিম্ন পদস্থ ম্যানেজারও কিন্তু এখানে, একদম সুপারভাইজারও কিন্তু এখানে চাকরি করবে না। তো এখানে নিশ্চয়ই কোনো উচ্চ পদস্থ চাকরি, এটা দেখলেই আমরা বুঝতে পারছি যে এখানে যে ব্যক্তি থাকবে সে ঢোকার সাথে সাথে নিশ্চয়ই আমাদের দাঁড়িয়ে যেতে হবে, এরকম একটা বিষয়। হ্যাঁ, তাহলে চলো আমরা একটু ডিস্টেন্স সম্পর্কে জেনে নিই। হোয়াট ইজ ডিস্টেন্স? Distance is another communication tool which expresses the degree of intimacy and individual acceptance. দেখো প্রিয় শিক্ষার্থী, ডিস্টেন্স, তুমি যখন, আমি তো দেখি যে ক্লাসে ঢুকে তুমি কিন্তু প্রথম বেঞ্চি ফাঁকা আছে, তুমি প্রথম বেঞ্চিতে বসছো না, তুমি তৃতীয় বেঞ্চিতে যে একজনের পাশে যে বসলা। তার মানে কি?
তার মানে তুমি যে দূরত্ব, তুমি তোমার বন্ধু কি তোমার বন্ধু না তা দেখেই বোঝা যাবে। আবার দেখা যাচ্ছে যে পুরা রুম ফাঁকা, একজন ফার্স্ট বেঞ্চিতে বসে আছে, তুমি যে ৩য় বেঞ্চিতে বসলে। অর্থাৎ কি ফার্স্ট বেঞ্চিতে যে বসেছে তার সাথে তোমার বন্ধুত্ব সুলভ সম্পর্ক তেমন একটা নেই। ডিসট্যান্স দিয়েই তুমি বুঝিয়ে দিলা। আবার দেখা যাচ্ছে যে তুমি এমন একজনের পাশে যে বসলে যে তোমার বন্ধু, তুমি যে এরকম করে ঘাড়ে হাত দিলা, ঠিক আছে? তার মানে তোমার ডিসট্যান্স এবং অন্তরঙ্গ দেখলেই কিন্তু বোঝা গেল যে তোমার সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তো এই ডিসট্যান্স মানুষের বসার মধ্যে বা একজনের সাথে আরেকজনের ইন্টিমেসি, ডিগ্রি অফ ইন্টিমেসি নির্ধারণ করা যায় কিন্তু এই ডিসট্যান্স এর মাধ্যমে, ঠিক আছে? এরপরে দেখো ভিজুয়াল সিম্বল, এটা কি? বলা হচ্ছে from long ago people exchange information by using various symbols। কি কি সেগুলো? For example, pigeon, tiger and white flag are used as the symbol of peace, brave and alliance respectively। তাহলে দেখো যে অনেক সময় আমরা দেখে থাকি যে কোনো অনুষ্ঠানের শুরুতে কি বলবো ওটা, পিজিয়ন অর্থাৎ কি কবুতর, পায়রা, তাই না? পায়রা উড়ানো হয়। এটার মাধ্যমে কি বোঝানো হয়? এটির মাধ্যমে বোঝানো হয় যে শান্তি, শান্তি বোঝানো হয়, তাই না? আবার কোনো কোনো একটা টাইগারের ছবি দেওয়া হয়েছে, যেমন আমাদের টাইগার, আমাদের বাংলাদেশের টাইগার কাদেরকে আমরা বলি? হুম, খেলোয়াড়দেরকে আমরা বলি যে বাংলাদেশের টাইগার, তাই না? তো এখানে কিন্তু তাদেরকে কি প্রকাশ করা হয়? ব্রেভ অর্থাৎ সাহসিকতা প্রকাশ করা হয় এই সিম্বল, ভিজুয়াল কিছু সিম্বলের মাধ্যমে, তাই না? তো এরপরে দেখো আমরা আরেকটা বিষয় দেখি, সিগন্যাল। সিগন্যালটা কি? হোয়াট ইজ সিগন্যাল? Signal is another traditional tool of visual communication. Still, it is used in visual situations as the tool of visual communication. তো এই সিগন্যাল কিন্তু একটি ভিজুয়াল কি কমিউনিকেশন। ফর এক্সাম্পল, ইউজিং রেড, ইয়েলো অ্যান্ড গ্রিন লাইট ইজ কন্ট্রোলিং ট্রাফিক ইন দি রুট। দেখা যাচ্ছে কিছু লেখা নাই কিন্তু ট্রাফিক সিগন্যালে লাল লাইট জ্বলে উঠেছে, তার মানে তার তখন দেখবে যে সব গাড়িগুলো কিন্তু থেমে যাবে, অর্থাৎ সেটি থামতে বলছে। আবার ইউলো মানে কি? যখন আস্তে চলো, হ্যাঁ? কেবল তোমরা প্রস্তুতি নাও চলার জন্য। আর গ্রিন মানে এখন তোমরা যেমন চলছে তেমন চলো। এইগুলো কিন্তু সে ট্রাফিক কিন্তু কিছু মুখ দিয়ে বলতেছে না। কিন্তু সবাই বুঝে নিচ্ছে, হ্যাঁ? আবার ট্রাফিক যে অঙ্গভঙ্গি করে সেটাও কিন্তু ভিজুয়াল কমিউনিকেশন। সে কিন্তু মুখ দিয়ে কোনো কথা বলে না। অঙ্গভঙ্গির মাধ্যমে বোঝায়। সেটাও কিন্তু ভিজুয়াল কমিউনিকেশন। আবার এই যে এই সিগন্যাল যেগুলো আছে সিগন্যাল গুলোও কিন্তু ভিজুয়াল কমিউনিকেশন, যেগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই সিচুয়েশন বুঝতে পারি। ওকে? এরপরে দেখো টেবল, চার্ট, ডায়াগ্রাম, গ্রাফ এক্সেট্রা, এগুলো হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশনস এর অ্যানাদার এইড। টেবল, চার্ট, ডায়াগ্রাম, গ্রাফ এক্সেট্রা আর ইউজড ইন ভিজুয়াল এইডস ইন ডেটা প্রেজেন্টেশন। কোনো তথ্য যখন আমরা উপস্থাপন করব খুব ভালোভাবে অন্যজনের কাছে, তখন কিন্তু একটা সমন্বয় করা হয়ে থাকে। তার মাধ্যমে দেখা যায় রিটেন কমিউনিকেশনের মাধ্যমে আম মাধ্যমে আমরা কিছু টেবিল চার্টও দিয়ে থাকি পাশাপাশি। ঠিক আছে? সেটি আবার শুধু টেবিল চার্টের মাধ্যমেও কিন্তু অনেক সময় আমরা বুঝিয়ে থাকি। হ্যাঁ? তো এইগুলো কিন্তু আ কি করা হয়? একটি অনেক ভালো একটা এইড, ভিজুয়াল এইডস। প্রেজেন্টিং ডেটা থ্রু দোজ এইডস ক্যান অ্যাট্রাক্ট রিডার্স অ্যাটেনশন ইজিলি। তো এগুলোর দ্বারা কিন্তু এই যে টেবল চার্ট, ডায়াগ্রাম এগুলো ব্যবহার করতে অনেক সময় তোমাদের আমি বলি পরীক্ষার খাতাতে, তাই না? যে তোমরা একটু টেবল চার্ট, ডায়াগ্রামে গ্রাফ এগুলো একটু ইউজ করবা পরীক্ষার খাতাতে, তাহলে খাতার মানটা ভালো হবে এবং দেখা যাচ্ছে খুব সহজেই কি যে খাতা দেখছেন শিক্ষক তার অ্যাটেনশনটা ইজিলি অ্যাট্রাক্ট হবে। এটা শুধুমাত্র পরীক্ষার খাতাতে না, যেকোনো জায়গাতে উপস্থাপন যদি তুমি ইনফরমেশন গুলো টেবিল চার্ট বা ডায়াগ্রামের মাধ্যমে দিয়ে থাকো, তাহলে দেখা যাচ্ছে যে রিডার্স খুব সহজে অ্যাট্রাক্ট হয়ে থাকে। হ্যাঁ? তো দেখো এখানে একটা আমি টেবিল বা চার্টের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ? এগুলোর মাধ্যমে তো এটা হচ্ছে রিটেন কমিউনিকেশনের মাধ্যমে খুব সহজেই কিন্তু এগুলো বোঝা যায় না। কিন্তু এই যেরকম একটা তুমি যদি চার্ট দিয়ে দাও তাহলে খুব সহজেই কিন্তু বোঝা যায়। হ্যাঁ? ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা শিখবো দি প্রি-রিকুইজিটস অফ এ ভিজুয়াল কমিউনিকেশন। ভিজুয়াল কমিউনিকেশনের প্রি-রিকুইজিটস বা গাইডলাইন গুলো কি কি? হ্যাঁ, ভিজুয়াল প্রেজেন্টেশনের ক্ষেত্রে একই প্রশ্ন। ভিজুয়াল প্রেজেন্টেশনের ক্ষেত্রে গাইডলাইন গুলো কি কি বা অত্যাবশ্যকীয় উপাদানগুলো কি কি? হ্যাঁ? ওকে? তাহলে চলো আমরা দেখে নিই। Any message becomes more attractive and livelier when it is presented visually. Okay? The following points are to be considered in selecting the proper visual aids.
তো যে কোনো মেসেজই যদি আমরা ভিজুয়াল এইডস এর মাধ্যমে দেখাই তাহলে এটি খুব অ্যাট্রাকটিভ এবং প্রাণবন্ত লাগে। ঠিক আছে? তো সেই কিছু বিষয় আমাদের কনসিডার করতে হবে। তারপরেও কিছু বিষয় আমাদের ভিজুয়াল কমিউনিকেশন এর ক্ষেত্রে বা ভিজুয়াল প্রেজেন্টেশন এর ক্ষেত্রে কিছু বিষয় কিন্তু আমাদের কনসিডার করতে হবে। তো কোন, কোন বিষয় আমরা কনসিডার করব সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিই। ওকে? দেখো, প্রথমে বলা হচ্ছে কি সিম্পলিসিটি। তোমরা এই পয়েন্ট গুলো মনে রাখার চেষ্টা করবে এবং তোমরা দেখবে যে খাতাতে যখন লিখবে তখন যেন বানান ভুল না হয়। ঠিক আছে? বানানগুলো ঠিক রাখার চেষ্টা করবে এবং পয়েন্টের বানান তো কখনোই ভুল হওয়া যাবে না। ঠিক আছে? তাহলে ১ নাম্বারটা কি? সিম্পলিসিটি। সিম্পলিসিটি কি? হোয়াট এভার the visual aid is, it should be simple and easy. তুমি যে ভিজুয়াল এইডটা ধরো গ্রাফ, চার্ট যেটাই তুমি ব্যবহার করো না কেন, যে ভিজুয়াল এইড তুমি ব্যবহার করবা ভিজুয়াল প্রেজেন্টেশন এর ক্ষেত্রে সেটা যেন সিম্পল অর্থাৎ কমপ্লেক্স যেন না হয়, জটিল যেন না হয়। হ্যাঁ? সেটা যেন সহজবোধ্য হয়, সিম্পল হয়, যেন রিডার খুব সহজে যে দেখছে রিসিভার সে খুব সহজেই যেন বুঝতে পারে। সিম্পলিসিটিটা ইউ শুড মেইনটেইন সিম্পলিসিটি। ওকে? এরপরে দেখো ২ নম্বর বলা হচ্ছে কেয়ারফুল ইউজ। Nowadays, various types of visual aid have been evolved. So, utmost care should be taken in selecting the appropriate and relevant technique for presenting data. তো এখানে দেখো অনেকগুলো কিন্তু এখন অনেক ভিজুয়াল এইডস এসেছে। অনেক জিনিস দিয়ে বোঝানো যায়। কিন্তু কেয়ারফুলি ইউজ করতে হবে। কোনটার ক্ষেত্রে কোনটি ব্যবহার করা যাবে। একটার ক্ষেত্রে একটি ব্যবহার অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু তুমি সেটা না ব্যবহার করে অন্য একটা ব্যবহার করছো। তাহলে কিন্তু এটি ইফেক্টিভ হবে না। যেটির ক্ষেত্রে ব্যবহার যেটি সেটিই করতে হবে। হ্যাঁ? এটাই বোঝানো হচ্ছে যে কেয়ারফুলি ইউজ করতে হবে। এরপরে কি বলছে দেখো প্লেসমেন্ট অফ দি এইডস। The visual should be placed closely to the paragraph of written message where the subject is discussed. অনেক সময় আমরা কি করে থাকি রিটেন কোনো বিষয়ের রিটেন কোনো প্যারাগ্রাফ বা সাবজেক্টের সাথে আমরা কি করি ভিজুয়াল এইড গুলো সংযুক্ত করি। যেমন তোমরা লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। যে তোমরা লিখবা পরীক্ষার খাতাতে, হ্যাঁ? অনেক সময় স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে বা কি বলবো প্রিন্সিপালস অফ ফিনান্স এর ক্ষেত্রে অনেক বিষয় তোমরা লেখচিত্র বা ডায়াগ্রামের মাধ্যমে তোমরা উপস্থাপন করো। অর্থনীতিতেও তোমরা উপস্থাপন করো। তাহলে দেখা যাচ্ছে যে এই যে ভিজুয়াল এইডস তোমরা উপস্থাপন করছো খাতাতে, এটি এক জায়গায় রাখলা আর লিখলা অন্য পৃষ্ঠায়, অন্য জায়গাতে। তাহলে কি হবে? হবে না। এইজন্য বলা হচ্ছে প্লেসমেন্ট অফ দি এইডস। এই যে তোমরা যেটি ব্যবহার করতেছো, এই যে যেটি সেটা হচ্ছে যে সিম্বল বা যে ডায়াগ্রাম যে চার্টই ব্যবহার করো না কেন, সেটি অবশ্যই যেখানে যে রিটেন মেসেজ যেখানে তুমি লিখেছো ওই সম্পর্কে তার পাশেই থাকতে হবে। তাহলে রিসিভার বুঝতে পারবে। ঠিক আছে? এখানে এটা বলা হয়েছে। পরে দেখো কি বলা হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ভিজুয়াল এইডস। ইন্ট্রোডাকশন অর্থাৎ কি বলা হচ্ছে দি visuals should be introduced to the readers as briefly as possible. তুমি যে ভিজুয়াল এইডটা ব্যবহার করছো সেটি অবশ্যই তোমাকে ইন্ট্রোডিউস করে দিতে হবে যেটা কি, এটি কেন ব্যবহার করছো, এটা কি ইন্ট্রোডিউস করে দিতে হবে তোমাকে রিসিভারের কাছে। হ্যাঁ? অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ভিজুয়াল এইডস অর্থাৎ কি ইন্টারপ্রিটেশন মানে ব্যাখ্যা। হ্যাঁ, একটা তো তোমাকে পরিচয় করায় দিচ্ছ তুমি এটি কি সূচনা দিয়ে। আরেকটা হচ্ছে তুমি ব্যাখ্যা করবে। এখানে বলা হচ্ছে যে an interpretation of the visuals should be enclosed in order to make that visuals clear to the readers or audience. তুমি তারপরে তুমি যে ভিজুয়াল এইডস যেটি তুমি ব্যবহার করো না কেন, যেকোনো ডায়াগ্রাম হতে পারে, চার্ট হতে পারে, সিম্বল হতে পারে, সাইন হতে পারে, সেটি আগে কি করতে হবে তোমাকে ইন্ট্রোডিউস করায় দিতে হবে। হ্যাঁ? এবং ইন্টারপ্রিটেশন অর্থাৎ তারপরে তোমাকে সেটাকে সংক্ষিপ্তভাবে সেটি খুব পরিষ্কার করে ব্যাখ্যা করতে হবে অডিয়েন্সের সামনে। এটা বলা হচ্ছে অডিয়েন্স বা রিসিভার যে থাকবে বা রিডার্স তার কাছে ব্যাখ্যা করে দিতে হবে লিখিতভাবে। ওকে? এটি বলা হচ্ছে বা মৌখিকভাবে তুমি যদি কোনো প্রেজেন্টেশন করো সেখানে ভিজুয়াল এইডস তুমি ব্যবহার করছো সেখানে মৌখিকভাবে তুমি সেটি অবশ্যই অডিয়েন্সের সামনে তুমি ব্যাখ্যা করে দিবে। ওকে? এরপরে দেখো কি বলা হচ্ছে এক্সপ্রেশন অফ ফিগার। এক্সপ্রেশন অফ ফিগার বলা হচ্ছে rounded of figures should be presented in the visuals. Occasionally figures are presented in percentage of value instead of their original form. অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা রাউন্ডেড অফ ফিগার শুড বি পূর্ণ সংখ্যাটা প্রেজেন্ট করতে হবে। অনেক সময় পার্সেন্টেজের মাধ্যমে কোনো বিষয় উপস্থাপন করা হয় যেটি খুব সহজে বোঝা যায় না অরিজিনাল ফর্ম ছাড়া একটা পার্সেন্টেজ দেওয়া হলো কোনো বিষয়ে।
যে এত পার্সেন্ট এই বিষয়ে আক্রান্ত, ঠিক আছে, বা এত পার্সেন্ট করছে। তো এরকম ভাবে অনেক সময় দেওয়া হয়ে থাকে, কিন্তু এটি আহ, যদিও তুমি দাও, তার পাশাপাশি তোমাকে অবশ্যই রাউন্ডেড ফিগার অর্থাৎ পূর্ণ সংখ্যাটা দিয়ে দিতে হবে। আসলে কতজন, ঠিক আছে, এই কতজনের বিষয়টা তোমাকে অবশ্যই প্রেজেন্ট করতে হবে। ওকে, এরপরে বলা হচ্ছে সাইজ। সাইজটা কেমন হবে? বলা হচ্ছে দি সাইজ অফ ভিজুয়াল শুড বি সাচ দ্যাট দি রিডার্স ক্যান অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশ দেম ইজিলি। সাইজটা এমন হবে যে খুব ছোট হলো ভিজুয়াল এইডস এর সাইজটা, যেমন তুমি যে চার্টটা দিচ্ছ খুবই ছোট, দেখাই যাচ্ছে না, ঠিক আছে, তাহলে এটি এমন সাইজ হতে হবে যেন কি রিডার্স অবজার্ভ করতে পারে, সেটি দেখতে পারে, এবং একটার সাথে আরেকটা যেন সে পার্থক্য, ডিস্টিংগুইশ মানে কি পার্থক্য করা, একটার সাথে যেন সে খুব সহজেই পার্থক্য করতে পারে, তুলনা করতে পারে, ঠিক আছে, এরকম একটা সাইজ তোমাকে দিতে হবে ভিজুয়াল এইডস এর। ওকে, এরপরে বলা হচ্ছে সিলেক্টিং দি অ্যাপ্রোপ্রিয়েট এইডস। এটি এর আগে কিছুক্ষণ আগেই বলেছি যে সিলেক্টিং দি অ্যাপ্রোপ্রিয়েট এইডস মানে যে যে এইডসটা তুমি ব্যবহার করছো, অর্থাৎ যে ভিজুয়াল এইডসটা ব্যবহার করছো, সেটা সিম্বল হোক, সেটা ডায়াগ্রাম হোক, সেটা চার্ট হোক, এক একটা কিন্তু এক একটার জন্য ইফেক্টিভ, সবগুলো কিন্তু সবগুলোর জন্য ইফেক্টিভ না। যেটার জন্য যেটা ইফেক্টিভ, যেটার জন্য যেটা কাজে লাগবে সেইটাই তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ভিজুয়ালস আর সুইটেবল ফর প্রেজেন্টিং ডিফারেন্ট টাইপস অফ ডেটা। এক একটা ডেটার জন্য এক একটা কি এইডস, ভিজুয়াল এইডসটা সুইটেবল হয়ে থাকে। এখানে বলা হচ্ছে ফর এক্সাম্পল আউটলাইন চার্টস আর সুইটেবল ফর প্রোজ ওভারভিউ। বলা হচ্ছে আউটলাইন চার্টটা কি প্রোজ ওভারভিউর জন্য সুইটেবল। আবার বার চার্ট আর আইডিয়াল ফর কম্পেয়ারিং টু অর মোর সেট অফ ডেটা। দুইটা ডেটার মধ্যে কম্পেয়ারের জন্য বার চার্টটা এটি উপযুক্ত। তো তুমি কোনটা আউটলাইন চার্ট করবা না বার চার্ট, কোনটার জন্য কোনটা তুমি সিলেক্ট করবা, সেটা কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে, এবং সেই সিলেকশনটাও ভালোভাবে তোমাকে করতে হবে। এখানে এটা বলা হয়েছে, দেখো এখানে অনেকগুলো চার্ট আইকন দিয়ে দিয়েছি। দেখো তোমার ইনফরমেশন বা তোমার তথ্যটা কেমন, তুমি কি করতে চাচ্ছ? তুমি কি তুলনা করতে চাচ্ছ? নাকি তুমি কোনো বিষয় সম্পর্কে শুধুমাত্র ধারণা দিতে চাচ্ছ? কি করতে চাচ্ছ? তো এই চার্ট গুলো দেখো, একটা সবগুলো কিন্তু মানে একটা ইনফরমেশনের জন্য সবগুলো কিন্তু ইফেক্টিভ না। একটা ইনফরমেশনের জন্য একেকটা এই চার্ট গুলো আইকন গুলো ইফেক্টিভ। সেই তোমার যে ইনফরমেশন সেইটার সাথে কোন চার্টটা যাবে তোমাকেই কিন্তু এক্ষেত্রে সিলেক্ট করতে হবে ভালোভাবে। ওকে? এটাকে বলা হয়েছে। এরপর দেখো হিউমেরাস প্রেজেন্টেশন। হিউমারাস প্রেজেন্টেশন। হিউমারাস প্রেজেন্টেশন কি বলা হচ্ছে? কনসিডারিং দি ইম্পর্টেন্স অফ দি মেসেজ, নেচার অফ দি রিডার্স অ্যান্ড দি ডিগ্রি অফ ফর্মালিটি, দি মেসেজ শুড বি প্রেজেন্টেড ইন হিউমারাস, ইন্টারেস্টিং অ্যান্ড কালারফুল ওয়ে। অর্থাৎ আমরা ফর্মালিটির দিক দিয়ে বা ডিগ্রি অফ ফর্মালিটি, যদি কোনো ফর্মাল কোনো বিষয় হয়, উপস্থাপন করছো কোনো একটা ফর্মাল জায়গাতে, হ্যাঁ, সেটার দিক চিন্তা করে তুমি প্রেজেন্টেশন করবে একরকম। আবার নেচার অফ দ্য রিডার্স, রিডার্স তারা কি ছোট নাকি বাচ্চা নাকি নাকি অ্যাডাল্ট নাকি বয়স্ক, রিডাররা কেমন হবে, তাদের নেচার অনুযায়ী তুমি কিন্তু তোমার প্রেজেন্টেশনটা করে থাকবা। সেক্ষেত্রে তুমি রসাত্মক, হিউমারাস অর্থাৎ রসাত্মক, ইন্টারেস্টিং এবং কালারফুল ওয়েতে তুমি করে থাকতে পারো। এর ফলে কি হবে, রিডার্স বা অডিয়েন্স খুব সহজেই অ্যাট্রাক্ট হবে তোমার ইনফরমেশনের দিকে বা তোমার প্রেজেন্টেশনের দিকে, এটি বলা হয়েছে। হ্যাঁ, ফর এক্সাম্পল এখানে দেখো একটা এক্সাম্পল দিয়েছি আমি, কি বলছি? ফর এক্সাম্পল কালারফুল, fascinating and attractive pictures, maps and figures are used in children's books and in the booklet for increasing social awareness. বলা হচ্ছে যে ওই যে নেচার অফ দি রিডার্স, রিডার্স কে যদি ছোট বাচ্চা হয়, চিলড্রেন হয়, তাহলে কি চিলড্রেনের যে ভিজুয়াল যে কমিউনিকেশনটা হয়ে থাকে, অর্থাৎ বইয়ের মধ্যে যে ছবিগুলো দেওয়া হয়ে থাকে, পিকচার, সেই পিকচার গুলো কিন্তু অনেক সুন্দর, কালারফুল, হ্যাঁ, এবং বিভিন্ন পিকচার দেওয়া থাকে। আবার দেখা যাচ্ছে যে তোমাদের যে বইগুলো থাকে সেগুলোতে কি এরকম কালারফুল পিকচার দেওয়া থাকে? দেওয়া থাকে না। তাহলে নেচার অফ দি রিডার্স, রিডার্স এর নেচার অনুযায়ী তুমি কিন্তু তোমার প্রেজেন্টেশনটা হিউমারাস করতে পারো, ইন্টারেস্টিং করতে পারো, ঠিক আছে। তো এই বিষয় এখানে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। তোমরা নিশ্চয়ই খুব মনোযোগ সহকারে ক্লাসটি করেছো আশা করছি। আশা করছি তোমাদের যে কোনো ইনফরমেশন, তোমাদের কোনো কিছু জানার থাকতে পারে, কোনো ক্লাস সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকতে পারে, ঠিক আছে? তো যে কোনো কিছু তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দিতে পারো। শুধু আমার ক্লাসেই না, অন্য সকল শিক্ষকের ক্লাসেই তোমরা
কমেন্টে তোমাদের মতামতটা জানাতে পারো যে এই ক্লাসটি দেখা যাচ্ছে যে তোমরা অনেক অঙ্কের ক্লাস তোমরা বুঝতে পারো না, বলো জুম নিলে আরো ভালো হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আমার মতামত হচ্ছে তোমরা যে জিনিসটা বুঝতে পারছো না বা তোমাদের কোনো সমস্যা হচ্ছে বুঝতে, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই সেটি লিখে দিবা। আবার দেখা যাচ্ছে যে তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারবা। শিক্ষকেরা তো নিজস্ব আইডি থেকে ক্লাসগুলো আপলোড দিয়ে থাকে। তোমরা মেসেঞ্জারে লিখতে পারো বা কমেন্ট সেকশনে লিখলে সবচেয়ে ভালো। সেখানে শিক্ষকেরা খুব সহজেই ক্লাসের নিচে দেখতে পারে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এই পর্যন্ত। তোমরা নিশ্চয়ই আমাদের সাথে আছো, ক্লাসগুলো করছো ভালো করে। প্রিপারেশন নিতে থাকো কিন্তু। এই সময়টা অবহেলা করো না, সময় নষ্ট করো না। এর ফল কিন্তু তোমাদেরকেই ভোগ করতে হবে যদি অবহেলা করো। সব পড়াগুলো কমপ্লিট করে রাখো। আমি বারবার তোমাদের একই কথা বলি যে তোমরা পড়াগুলো সব কমপ্লিট করে রাখো আগে। তারপরে পরীক্ষা কবে হবে পরের কথা। অনেকে মনে করো যে পরীক্ষা কবে হবে? পরে পড়বো। অনেকে এরকম চিন্তা করো। এবং আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ম্যাডাম পরীক্ষা কবে হবে? এটার কারণ হচ্ছে পরীক্ষার ডেট দিলে তোমরা পড়বে। কিন্তু আমি এটার উল্টা কথা বলি। তোমাদের পড়া হয়েছে কিনা? তোমাদের পড়া কমপ্লিট হলে পরীক্ষার ডেট হবে। ঠিক আছে? তো যাই হোক না কেন, তো পরীক্ষার চিন্তা না করে তোমরা আগে সব পড়া কমপ্লিট করো। পরীক্ষার ডেট হয়ে গেলে কিন্তু আর সময় পাবা না। ওকে? ধন্যবাদ সকলকে। ভালো থেকো।